বাদ করছে। এই শ্লোকটার কথা বলি যে আমি আমার ছোটবেলায় মানে আমার যখন যৌবন সন্ধি সেই সময়টা প্রচুর কীর্তন করেছি এগুলো নিয়ে, এবং সেই কীর্তনের যে রেশ সেটা সমস্ত ভেসে এসেছিল যার কাছ থেকে, তিনি হচ্ছেন রামদাস বাবাজি। রামদাস বাবাজির কথা এখন কেউ জানেই না, অনেকেই খবর রাখেন। হি হ্যাড বিন eclipsed by so-called Gauriya Vaishnavas and ISKCONs and others. He had been eclipsed. কিন্তু তার মতো ওই রকম ভক্ত মানুষ, ওই রকম প্রবীণ কীর্তনিয়া যিনি মানে সাধারণভাবে অন্য কথা বলতেই পারতেন না রাধাকৃষ্ণের বিষয় ছাড়া। রাধারমণ চরণদাস বাবাজির তিনি শিষ্য ছিলেন, এবং এতে নবদ্বীপে তার প্রসিদ্ধ মঠ আছে। সেখানে ললিতা সখী রাধারমণ চরণদাস বাবাজির আর একজন শিষ্য, তিনি অদ্ভুত ছিল তার সখী আবেশ ছিল। তিনি সবসময় একটা শাড়ি পরে থাকতেন এবং কপালে সিঁদুর পরতেন ইত্যাদি, এইরকম একটা ভাব ছিল তার। সেইভাবেই তার সারা জীবন কেটেছে। লোকে তাকে দেখতো, তার নাম ছিল ললিতা দাসী, ললিতা সখী বলতো লোকে। সেই ললিতা সখী যেরকম ছিলেন, রামদাস বাবাজি চরণদাস বাবাজির আর এক শিষ্য, তিনি কীর্তন গেয়ে বেড়াতেন সর্বত্র। এবং রামদাস বাবাজির কীর্তন যারা শুনেছি আমার শোনা কথা, যে তারা মানুষজন শত শত লোক হতো তার কীর্তন, এবং সমস্ত কীর্তনের প্রাঙ্গণ ভরে যেত এবং মানুষ কান্নাকাটি করতো, এইরকম কীর্তন করতেন। এবং তার অভ্যাস ছিল যেটা, যে আখর, কীর্তনের তো একটা আখর হয়, সেই কীর্তনের পদের সঙ্গে সঙ্গে আখর, এই আখরগুলো তিনি নিজে দিতেন সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং সেই আখরগুলো অনেক সময় এমন দিতেন যেটা চৈতন্য চরিতামৃতের পদ। যেমন এইখানে ওনার যে কীর্তনের সুরটাও এইরকম ছিল, সেই আমি সেই তুমি সে নব সঙ্গম হে, তথাপি আমার মন হর বৃন্দাবন হে। এই যে গানগুলো করতেন কীর্তন, আমার মনে আছে যে এই কীর্তন পাটবাড়ির থেকে যে দল, ওনার জায়গা ছিল পানিহাটিতে, এখন যে পাটবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে ওনার একটা মঠ আছে, বরানগর পাটবাড়ি বলে সেখান থেকে উনি আসতেন তার দল নিয়ে। এবং এই যে পানিহাটিতে দধিচিরা মহোৎসব হয়, সেখানে তিনি আসতেন। এবং তার যেটা ছিল, রথযাত্রার সময় একেবারে তিনি যেরকমভাবে চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় রথযাত্রার সামনে, রথের সামনে রথাগ্রে কীর্তন একটা ব্যাপার ছিল, যেটা চৈতন্য মহাপ্রভু করছেন, আমরা তো এই খবর পাচ্ছি, সেখানে উনি যেতেন। এবং অদ্ভুত ব্যাপার ছিল, রামদাস বাবাজির কীর্তন এইরকম বিখ্যাত হয়ে গেছিল যে রথাগ্রে প্রথম কীর্তনিয়ার দল কিন্তু রামদাস বাবাজির থাকতো। এটা আমি একটু রিসেন্ট ঘটনা বলছি, যেহেতু 20th সেঞ্চুরির গোড়ার দিকে, মাঝের দিকে এই ঘটনাগুলো ঘটেছে। তার মানে কি, রথযাত্রার যে প্রসঙ্গ, তার রথাগ্রে যে কীর্তন চৈতন্য মহাপ্রভু চালু করেছিলেন, সেটা সেদিন পর্যন্ত রামদাস বাবাজি সেটা ভাবনা করে গেছেন। এখনো হয় নিশ্চয়ই, কিন্তু এই যে দরদ, এই যে আন্তরিকতা নিয়ে যে কীর্তনটা রামদাস বাবাজি করতেন, আমরা সেটা ভুলতে পারবো না।